এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, শনিবার বিকেল 4টা মানেই একদম বিকেল ঘড়িতে যখন 4টে তখন আপনারা জানেন যে এখন হেলথ এক্সপ্রেস। আর হেলথ এক্সপ্রেস মানেই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন করি। আপনারা দেখছেন গত 2 মাস ধরে আমরা একটু স্বতন্ত্র কিছু একদম ডিফারেন্ট কিছু ভাবনা চিন্তা নিয়ে আসছি, যেগুলো হয়তো আপনারা ভাবতেই পারছেন না। গত সপ্তাহের মতো এই সপ্তাহ একটু অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। তবে হ্যাঁ, আপনাদের মতামত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের টোল ফ্রি যে নাম্বারটা যাচ্ছে সেটাও জানাতে পারেন, বা আমাদের ইউটিউব লিঙ্ক যেখানে আছে সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তবে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ। আবার অনেকে এই বিষয়টি ভীষণ ভয়ও পান, কিন্তু আপনাদের বলে রাখি আজকে এমন একটি বিষয় নিয়ে যে চিকিৎসার সঙ্গে ভীষণভাবে জড়িত, অপরিহার্য অপারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া। এবার বিষয়টা হচ্ছে অ্যানাস্থেশিয়া কি, কেন, এগুলো তো একজন চিকিৎসক ছাড়া বলাটা অসম্ভব। তাই আমার সঙ্গে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন আমার সঙ্গে, হেলথ ওয়ার্ড হসপিটালের অ্যানাস্থেশিয়ার এইচওডি ডক্টর সৌমিত্র মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। আজকে আমরা একটু সম্পূর্ণ, যেটা হচ্ছে মানুষের মনে তো কৌতূহল থাকেই, অ্যানাস্থেশিয়াটা কি, এটা ভীষণ কৌতূহল, কখন ব্যবহার হয়। আমরা এটা আসলে আমি এটাই আপনাকে প্রথম প্রশ্ন একদম দর্শকের জন্য, অ্যানাস্থেশিয়া আসলে কি, এটা কেন অপরিহার্য? অ্যানাস্থেশিয়া অ্যাকচুয়ালি বেশ কিছু কম্পোনেন্টের একটা কোলাবোরেশন, যেগুলো একটা অপারেশন করার জন্য অপরিহার্য। এই কম্পোনেন্টগুলো কি কি? প্রথম কথা হচ্ছে যে রোগীকে পুরোপুরি ইমোবাইল থাকতে হবে, নাড়াচাড়া করলে চলবে না। রোগীকে অ্যানাস্থেশিয়ার ধরন অনুযায়ী কখনো কখনো পুরোপুরি অজ্ঞান হয়ে যান, কখনো কখনো আংশিক জ্ঞান থাকে, কখনো কখনো পুরোপুরি জ্ঞান থাকে। এবং হচ্ছে যে ব্যথা যেন রোগীর একদমই না হয় অপারেশন চলাকালীন। এই 3টে কম্পোনেন্ট হচ্ছে অ্যানাস্থেশিয়ার মূল প্রতিপাদ্য বিষয়। এইগুলোর ওপর বেস করি আমরা অ্যানাস্থেশিয়াটা আমরা পারফর্ম করি। আচ্ছা, হাসপাতালে সাধারণত যে ব্যবহৃত মানে বিভিন্ন ধরনের যে অ্যানাস্থেশিয়া, সেগুলো কি ধরনের, এটা যদি একটু খোলা, মানে আগেও তো অ্যানাস্থেশিয়া হতো, অ্যানাস্থেশিয়া তো নতুন কিছু নয়, আগেও অপারেশনের ক্ষেত্রে, সেই অ্যানাস্থেশিয়া আর আজকের অ্যানাস্থেশিয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য অনেক ক্ষেত্রেই আছে। যেমন একদম শুরুর দিকে, ধরুন 19বিংশ শতকের একদম প্রথম দিকে বা এই 21বিংশ শতকের শুরুর দিকে, অ্যানাস্থেশিয়া মানে যেটা মানুষের ধারণা ছিল পুরোপুরি অজ্ঞান করে দেওয়া। সমস্ত অপারেশনই হতো পুরোপুরি অজ্ঞান করে, যেটাকে আমরা বলি জেনারেল অ্যানাস্থেশিয়া। আচ্ছা, তাতে কি হয়, রোগী পুরোপুরি অজ্ঞান থাকেন, আমরা তাকে ইমোবাইল করার জন্য, যাতে করে ভালো করে অপারেশনটা করা যায়, তার জন্য আমরা ওষুধ দিয়ে থাকি, এটাকে বলা হয় মাসেল প্যারালিসিস। রোগীকে আমরা অ্যামনেশিয়া মেনটেন করার জন্য, মানে যাতে করে কিনা অপারেশন চলাকালীন যা যা এপিসোড ঘটছে সেগুলো কিছুই উনি পরবর্তীকালে মনে করতে না পারেন বা মনে রাখতে না পারেন, সেরকম ওষুধ দিয়ে আমরা
এবং ব্যথা কমানোর ওষুধ দিই আমরা, ঠিক আছে। কিন্তু যত সময় এগিয়েছে এই অ্যানাস্থেসিয়া প্রদানের যে পদ্ধতি ইভলভ হয়েছে এইভাবে যে আগে যেরকম শুধু অজ্ঞান করে হতো, এখন নতুন এসছে রিজিওনাল অ্যানাস্থেসিয়া। এই অ্যানাস্থেসিয়াতে যেটা হয় যে রোগী পুরোপুরি অজ্ঞান হন না, ওনার জ্ঞান থাকে। আচ্ছা, শরীরের যে অংশে অপারেশন শুধুমাত্র সেই অংশটাকে আমি সাময়িক ভাবে অবশ করে দিলাম, অপারেশন হয়ে গেল, আবার আস্তে আস্তে সেই জায়গাটার সার ফিরে আসে। কোনো কোনো ক্ষেত্রে হয় যে লোকাল অ্যানাস্থেসিয়া। লোকাল অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে যে হয়তো শরীরের খুব ছোট একটা জায়গাতে দীর্ঘক্ষণ অপারেশন করতে হবে না, একটা কম সময়ের অপারেশন, খুব বেশি রক্তক্ষরণ হবে না, রিস্ক কম, এইরকম ক্ষেত্রে আমরা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি। এতে পেশেন্টের জ্ঞান পুরোপুরি থাকে, শুধু ওই একটা যৎসামান্য অঞ্চল অসাড় হয়ে থাকে, আবার আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সার ফিরে পাওয়া যায়। আরেক ধরনের যেটা হয় মনিটর অ্যানাস্থেসিয়া কেয়ার, এতে আমরা রোগীকে ঘুম পাড়ানোর জন্য ওষুধ দিয়ে থাকি, কিন্তু রোগী কিন্তু পুরোপুরি ইমোবাইল হন না, মানে আমরা প্যারালিসিস করি না, ঠিক আছে। রোগী ঘুমিয়ে থাকেন কিন্তু ওনাকে এবার ডাকলে উনি সঙ্গে সঙ্গে কিন্তু জেগেও যাবেন। এটাকে বলা হয় মনিটর অ্যানাস্থেসিয়া কেয়ার। মাই গড, আসলে অ্যানাস্থেসিয়া সম্বন্ধে মানুষের অনেক ভীতি ধারণাও আছে। একদম অনেকে আগের দিনে যেটা হতো, এই তোকে কিন্তু অজ্ঞান করে অপারেশন করবে, আচ্ছা ডাক্তারবাবু আর জ্ঞান যদি না ফেরে, এই ধরনের ভীতিও তো ছিল মানুষের মধ্যে, ছিল একদমই, এখনো আছে, এটা কি নেই? বা সেই ধরনের মানুষকে আপনি কিভাবে সচেতন করবেন? আসলে এই অনুষ্ঠানটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দর্শক যারা আছে তাদেরকে সচেতন করা চিকিৎসা সম্পর্কে। তো এই যে ধরনের মানুষগুলো যারা আজও অ্যানাস্থেসিয়া সম্পর্কে সঠিক ধারণা নেই, তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে, যদি আমি অজ্ঞান হয়ে যাই আর যদি আমি না ফিরতে পারি, এমন কি কখনো হয়? না, এরকমটা সাধারণত হয় না। তার কারণ আমরা যারা অ্যানাস্থেসিওলজিস্ট, যারা সাবজেক্টটা পড়েছি, দীর্ঘদিন ধরে কাজ করছে এই ডিপার্টমেন্টে, তারা জানি যে একজন রোগীকে পুরোপুরি অজ্ঞান করে অপারেশন করানোর জন্য কতটা অ্যানাস্থেটিক ড্রাগ আমার দেওয়া উচিত, কতটা দেওয়া উচিত নয়, কখন দেওয়া উচিত, কখন দেওয়া উচিত নয়, এই জ্ঞানটা যার আছে তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে অ্যানাস্থেসিওলজিস্ট। একদম। সো রোগীর অনেক সময় আমাদের কাছে আসে যে ডাক্তারবাবু, আমাকে প্রশ্নটা ফেস করতে হয় যে ডাক্তারবাবু, আমাকে তো আপনি অজ্ঞান করলেন, যদি আমার জ্ঞান না ফেরে সেক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা, বা সেক্ষেত্রে আমি তাহলে অপারেশন করাবোই না। কিন্তু এরকমটা হয় না। আমরা জানি যে কখন রোগীকে ঘুম পাড়াতে হয়, কতটা ঘুম পাড়াতে হয়, এবং কখন রোগীকে জাগাতে হয়। এই জন্যই আমাদেরকে বলা হয় যে অপারেশন থিয়েটারের মধ্যে একজন অপরিহার্য অ্যাসিস্ট্যান্ট একজন অপরিহার্য। আপনারা জানেন যে আপনাদের যখন কোনো অপারেশন হয় আর কি, যখন বড় কোনো অপারেশন হয়, সেখানে একটা জায়গা থাকে আর কি, যে একজন ডাক্তারের সহকারী হিসাবে না, আরেকজন ডাক্তার থাকে, ডাক্তারের সহকারী। কারণ একজন খুব ভালো অ্যানাস্থেসিয়া ডাক্তার না হলে কিন্তু একটা বড় অপারেশন সাকসেস হবে না। একদমই নয়, এটা একটা টিম এফোর্ট। মানে অপারেশন থিয়েটারের ভেতরে একজন সার্জেনের যতটা রোল রোগীকে ভালো করার জন্য, একজন অ্যানাস্থেসিওলজিস্টের ততটাই রোল থাকে। ভীতি, তাহলে ভয়ের, মানুষের মধ্যে ভয়টা তো কেটে গেল। যারা অ্যানাস্থেসিয়া নিয়ে ভুগছেন, ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তারবাবু বললো এখন অ্যানাস্থেসিয়ার অনেকগুলো ধরন বেরিয়ে গেছে, অনেকগুলো ভাগ বেরিয়ে গেছে। আপনার যদি ধরুন আপনার পায়ের অপারেশন হবে, আপনার সারা শরীরে অ্যানাস্থেসিয়া করার প্রয়োজন নয়, শুধু একটা ইনজেকশনে শুধু একটা সাইড। পায়ের অপারেশনে শুধু পা অবশকলি হয়ে যাবে, হাতের অপারেশনে শুধু হাতের অবশকলি হয়ে যাবে। ইনফ্যাক্ট এখন কিন্তু ব্রেন সার্জারিও হচ্ছে, যেখানে কিনা রোগী পুরোপুরি সচেতন থাকেন। মাই গড, এটা হচ্ছে চিকিৎসা। হার্টের অপারেশনও করা যায় রোগীকে পুরোপুরি সচেতন রেখে।
একদম। তাহলে এই যে ভীতিটা আপনাদের, তাহলে ভীতিটা নিশ্চয়ই এরপরে আর ভীতি কাজ করে। তবে আমার এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে। ধরুন একজন ডাক্তারের থেকে একজন অ্যানাস্থেশিয়া ডাক্তার নিশ্চয়ই অবশ্য ঠিক করে যে এই রুগীকে অ্যানাস্থেশিয়া দেওয়া হবে। দেওয়ার আগে তো রুগীর অনেকগুলো বিষয় দেখা উচিত, যে সেক্ষেত্রে তার সুগার, তার প্রেশার, এই কিগুলো দেখা হয়। একটু যদি একটু খুলে বলেন আর কি। যেটা আমরা প্রথমে করে থাকি সেটা হচ্ছে যে যখনই একজন পেশেন্টের অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হলো, ইমিডিয়েটলি সার্জিক্যাল টিম তারা যেটা করে যে প্রি অ্যানাস্থেশিয়া চেক আপের জন্য অ্যানাস্থেশিওলজিস্টের কাছে রেফার করে দেন। তো এই প্রি অ্যানাস্থেশিয়া চেক আপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা একটা কোনো সাধারণ ফর্মাল ভিজিট নয়। প্রি অ্যানাস্থেশিয়া চেক আপে আমরা কী কী দেখি? আমরা দেখি যেটা যে কারণে রোগী অপারেশন করাতে এসেছেন এটা ছাড়া আর অন্য কোনো সমস্যা আছে কি না। যদি সেই সমস্যাটা থেকে থাকে তাহলে ওই সমস্যাটার অ্যানাস্থেশিয়ার ওপরে কি এফেক্ট আছে, বা এই সমস্যাটা থাকাকালীন আমি যদি অ্যানাস্থেশিয়া দিই তার কি অন্য রকমের আফটার এফেক্ট হতে পারে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে রোগটা নিয়ে আসা সেটা ছাড়া যে অ্যাসোসিয়েটেড ডিজিজ, যেটাকে আমরা বলি কোমরবিডিটি, এই কোমরবিডিটি যদি কোনো থেকে থাকে তাহলে সেটা অপটিমাইজেশন হয়েছে কিনা। অপটিমাইজেশন মানে হচ্ছে যে যদি পেশেন্টের মনে করুন হাঁপানি রোগ আছে, কিন্তু পেশেন্ট এসছেন পায়ের অপারেশন করাতে, তাহলে হাঁপানি রোগটাকে আমাকে অপটিমাইজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। পেশেন্টের ধরুন হাইপারগ্লাইসেমিয়া আছে, মানে ডায়াবেটিস মেলাইটাস আছে, বা হাইপার টেনশন আছে, ব্লাড প্রেশার বেশি, এইগুলোর জন্য পেশেন্ট নিয়মিত ওষুধ খাচ্ছেন কিনা, আচ্ছা, এবং ওষুধ খেলেও সেটা কতটা কন্ট্রোলে আছে। তার কারণ আমাদের সাবজেক্টে প্রত্যেকটা রোগের একটা মাপকাঠি দেওয়া আছে। সাপোজ যার ডায়াবেটিস মেলাইটাস আছে তার সুগার কতটা রেঞ্জের মধ্যে এলে আমি অপারেশনটা করানোর জন্য সম্মতি দেব, ব্লাড প্রেশার কতটা রেঞ্জের মধ্যে এলে আমি সম্মতি দেবো, এই সব কিছু গাইডলাইন আছে, ঠিক আছে। তো এইগুলো অপটিমাইজেশন, মানে ডিটেকশন এবং অপটিমাইজেশন, সেইগুলোর জন্য এই প্রি অ্যানাস্থেশিয়া চেক আপ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ধরুন পেশেন্ট কোনো ওষুধ খাচ্ছেন, সেই ওষুধটা কেন খাচ্ছেন, কতদিন ধরে খাচ্ছেন, ওই ওষুধের ধরুন কোনো অলরেডি সাইড এফেক্ট ওনার মধ্যে গ্রো করছে কিনা, বা অপারেশনের আগে ওই ওষুধটা বন্ধ করতে হবে কিনা। যেমন ধরুন অনেক সময় পেশেন্ট হয়তো রক্তটাকে তরল রাখার জন্য ওয়ারফারিন বা অ্যাসিট্রম বা ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল এরকম ধরনের ওষুধ খেয়ে থাকেন। তো এই ওষুধগুলো কিন্তু অপারেশনের আগে সাময়িকভাবে বন্ধ করতে হয়। বা ধরুন কোনো পেশেন্ট কোনো হার্বাল মেডিসিন নিচ্ছেন, ঠিক আছে, সেগুলো ওই হার্বাল মেডিসিনের কি এফেক্ট বডির ওপরে আমাদের জানতে হয়, তখন পুরোটা পর্যবেক্ষণ একদম। সো ডিটেল হিস্ট্রি, যে পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে কিনা, পেশেন্টের আগে কোনো অপারেশন হয়েছে কিনা, সেই অপারেশনের কোনো সমস্যা হয়েছিল কিনা, কেমন, এগুলো সব জানতে হয়। এছাড়া আরও ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্টকে আমরা অনেক সময় প্রিহ্যাবিলিটেশনে পাঠাই, মানে পেশেন্ট ধরুন অপারেশনটার জন্য প্রস্তুত কিনা, ওনার নিউট্রিশনাল স্ট্যাটাস কীরকম। ধরুন একজন ভীষণ লিন অ্যান্ড থিন পেশেন্ট একটা বড় সার্জারির জন্য যাচ্ছেন, তো ডেফিনেটলি সার্জারি এবং অ্যানাস্থেশিয়ার রিস্ক ওনার জন্য বেশি হবে। এখানেও হচ্ছে সেই অপটিমাইজেশন, ওনার নিউট্রিশন বিল্ড আপ করা, এবং তদুপরি ইম্পর্টেন্ট হচ্ছে যে পেশেন্টকে কাউন্সেলিং করা, যে আপনাকে আমি এই অ্যানাস্থেশিয়া ভাবছি দেবো, তার এই হচ্ছে আমার সুফল, এই হচ্ছে আমার কুফল, এগুলো আপনি জানুন, সবটা বুঝুন, তারপরে আপনি কনসেন্ট দিন যে আপনি অ্যানাস্থেশিয়াটা নিতে আগ্রহী এবং অপারেশনটা নিতে আগ্রহী। তো এই যে একটা ওভারঅল ডিসকাশন, যে ওভারঅল একটা কমিউনিকেশন, সেটা কিন্তু প্রি অ্যানাস্থেশিয়া চেক আপ ছাড়া সম্ভব নয়। মাই গড, আপনারা যারা দর্শক শুনছেন এই অনুষ্ঠান, আপনারা বুঝতে পারছেন অপারেশন তো কয়েক ঘন্টার ব্যাপার, কিন্তু তার আগে একজন রুগীকে অপারেশন করার আগে তার যে প্রস্তুতি সেটা কিন্তু অনেকটাই, মানে পর্যবেক্ষণ, আমি বলছি পর্যবেক্ষণ, মানে এটা অ্যাকচুয়ালি এটা নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। তার কারণ ভয় পাওয়ার সমস্ত রকমের সমাধান কিন্তু আছে, একদম একদম, যেটা যেরকম সমস্যা আছে তার সমাধানও কিন্তু আছে। তো এই সমাধানটা করে আমরা যদি এগোই, ডেফিনেটলি তার আউটকামটা
বেটার হবে একদম। আর এইসব যদি বলতেই হয় তাহলে এই যে এই প্রক্রিয়াটা ভীষণভাবে একজন ডাক্তার, মানে অ্যানাস্থেশিয়া ডাক্তার, তার গবেষণা, তার পর্যবেক্ষণ থেকে করতে পারে। আর এই মুহূর্তে যদি বলেন পশ্চিম বর্ধমানের সর্বোত্তম পরিকাঠামো নিয়ে যদি কোনো হসপিটাল থাকে সেটা হচ্ছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল। একদম যদি বলেন পরিকাঠামোর সর্বোত্তম, যেখানে পরিকাঠামো এবং চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসকরা আছে যারা প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছে এই অনুষ্ঠানের মাধ্যমে। এর আগেও আমরা রক্ত নিয়ে কথা বলেছি, এর আগে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, যেখান থেকে উঠে এসছে যা অনেক অজানা তথ্য। আজকেও আমরা যে বিষয় নিয়ে কথা বলবো ডাক্তারবাবুর সঙ্গে, সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। ডাক্তারবাবু যেমন বলছিলেন যে অ্যানাস্থেশিয়ার বিষয়গুলো টুকরো টুকরো করে যখন বলছিলেন, এর মধ্যে আমার একটা জিনিস জানতে এসছে ডাক্তারবাবু, বিধিনিষেধ, বয়সের কি কোনো বিধিনিষেধ আছে? খুব ছোট বাচ্চা বা খুব বয়স্ক লোকের এই ক্ষেত্রে অ্যানাস্থেশিয়া হবে না বা হতে পারে না? দেখুন, অ্যানাস্থেশিয়া হতে পারে না এটা সত্যি নয়, অ্যানাস্থেশিয়া সম্ভব। আমরা কয়েক ঘন্টার বাচ্চাকেও অ্যানাস্থেশিয়া দিয়েছি, 95 বছরের একজন বৃদ্ধ বা বৃদ্ধা তাকেও আমরা কিন্তু অ্যানাস্থেশিয়া দিয়েছি উইথ আ গুড আউটকাম। মানে এমন নয় যে অ্যানাস্থেশিয়া দিলাম তারপরে আমার কোনো আনটুয়ার্ড এফেক্ট হলো, মানে এটা সাকসেসফুলি হলো না, তা কিন্তু নয়। সাকসেসফুলি কয়েক ঘন্টার বাচ্চা এবং 95 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা আমরা কিন্তু অ্যানাস্থেশিয়া দিয়েছি। কিন্তু সেখানে যেটা আমাদের করতে হয় তার রিস্ক ডেফিনেটলি বেশি। একজন প্রাপ্তবয়স্ক বা কম বয়সী মানুষের যা অ্যানাস্থেশিয়া রিস্ক, ডেফিনেটলি একদম নিউবর্ন বা ওল্ড এজ জেরিয়াট্রিক পেশেন্ট তাদের রিস্ক ডেফিনেটলি বেশি। কিন্তু অ্যানাস্থেশিয়া হবে না বা এটা কন্ট্রাইন্ডিকেটেড সেটা কিন্তু একদমই নয়। তার মানে একটা বিষয় বোঝা গেল। আচ্ছা, অ্যানাস্থেশিয়াটা আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি এত কথা বুঝে, অ্যানাস্থেশিয়াটা কাজ শুরু করতে সময় কতক্ষণ নেয়? এটা ডিপেন্ড করে, একদম ডিপেন্ড করে। মানে হচ্ছে যে আমি কোন ওষুধ দিয়ে অ্যানাস্থেশিয়াটা দিচ্ছি। শুরুতে সাধারণত ধরুন 1 থেকে 2 মিনিটের মধ্যেই পেশেন্ট কিন্তু পুরোপুরি অজ্ঞান হয়ে যান। যদি আমি পুরোপুরি অজ্ঞান করার যে অ্যানাস্থেশিয়া, মানে জেনারেল অ্যানাস্থেশিয়া দিচ্ছি, এবারে ধরুন আমি কোনো নার্ভ ব্লক দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, যেখানে কিনা পেশেন্ট পুরোপুরি অজ্ঞান হবেন না। ধরুন হাতের অপারেশন, সেক্ষেত্রে আমি চাইছি যে আমার ডান হাতটাকে অবশ করে রাখতে, তো আমি একটা স্পেসিফিক নার্ভ আছে, সেই নার্ভকে আমি ব্লক করতে চাইছি। এতে কাজ করতে সময় লাগে 10 থেকে 15 মিনিট ব্লক দেওয়ার পরে। আচ্ছা, কেমন? তারপরে ধরুন আমরা দিচ্ছি কোনো রিজিওনাল অ্যানাস্থেশিয়া। রিজিওনাল মানে হচ্ছে যে আইদার স্পাইনাল অ্যানাস্থেশিয়া অথবা এপিডুরাল। এই স্পাইনাল অ্যানাস্থেশিয়া কাজ করতে সময় লাগে ওই ধরুন 2 থেকে 3 মিনিট, কেমন? আর এপিডুরাল অ্যানাস্থেশিয়াটা করতে একটু সময় লাগে, তাও ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। মানে 3টে পদ্ধতির জায়গা বললেন একদম। এবং আপনি যেটা বলছিলেন তখন আমি যে দর্শক যারা আছেন তারা বুঝতে পারছেন, এই ভেন, একটা সূক্ষ্ম ভেন বার করা, যেটা থেকে নার্ভ একটা বার করা, আমি ভুল বলছি, নার্ভ বার করা, সেইখানে আমাকে ইনজেকশনটা করতে হবে। মানে অ্যাকচুয়ালি এদিক ওদিক করা যাবে না। তার জন্য আমরা যেটা করি, আমরা আলট্রাসোনোগ্রাফি গাইডেড নার্ভটাকে লোকেট করি, আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নার্ভটা লোকেট করে এক্স্যাক্টলি ওখানে আমরা ড্রাগটা ডিপোজিট করে দিই। মানে ভাবলে সত্যি ভাবতে পারছেন, কারণ যাদের অপারেশন হচ্ছে তারা তো ভাবতেই পারছেন। আর এই মুহূর্তে আমি যখন আপনাদের টিভির সামনে বসে আছি, আমি নিজে বলছি যে আমারও এরকম অ্যানাস্থেশিয়া করা হয়েছিল। আমি কিন্তু একদম বেডে শুয়ে ডাক্তারবাবুদের গানও শুনতে পাচ্ছিলাম, গান বাজছে, তার সঙ্গে ডাক্তারবাবুরা, আসলে সেই জায়গাটা একটা যুদ্ধ চলে। যুদ্ধ বলতে সেই সময় যদি না রিল্যাক্সে ডাক্তারবাবুরা কাজ করতে পারে, ভালোভাবে কাজ করতে পারবে না। কারণ খুব একটা টিম কাজ করে দেখেছি। এবং আমার মনে আছে আমাকে একটা ইনজেকশন দেওয়ার পরে আমার পাটা নিয়ে অনেকক্ষণ নাড়িয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট। সেইখানে আমি দেখেছি যে সেখানে অপারেশন করছে, আমি সব শুনতে পাচ্ছি, আমি সব বুঝতে পারছি যে আমি ভেতরে হচ্ছি। আমার আপনাকে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া, হ্যাঁ একদম, এইখানে পিঠের মধ্যে দেওয়া হয়েছিল। কিন্তু আপনাদের যেটা বলি, তারপরে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমার, কিন্তু যেটা হচ্ছে যে এই অ্যানাস্থেশিয়া আপনি তো দিলেন, আমার জায়গাটা অসাড় হয়ে গেল। এই অসাড় থেকে সার আসতেও তো একটা সময় লাগে। সময় লাগে। সাধারণত দেখা যায় যে
যদি আমরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিই সাধারণত 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কিন্তু আবার আস্তে আস্তে সার আসতে শুরু করে। 2 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, 2 থেকে 3 ঘন্টার মধ্যে সার চলে আসে। আর এই সময়টা তো নিশ্চয়ই আপনাদের একজন অ্যানাস্থেসিয়া ডাক্তার হিসেবে আপনারাও পর্যবেক্ষণে রাখেন। একদম, একবার আমরা অ্যানাস্থেসিয়া দেওয়ার পরে যে পর্যবেক্ষণ শুরু হয়, এই পর্যবেক্ষণটাও কিন্তু আমাদের সাবজেক্টের একটা অংশ, মানে ওয়াচ রাখা, রোগীকে ওয়াচ রাখা, এটাকে আমরা বলি মনিটরিং চিকিৎসার ভাষায় যাকে বলে মনিটরিং। এবং সেটা ভীষণ সূক্ষ্ম এবং অবজারভেশনটা অনেক নির্দিষ্ট সময় ধরে করতে হয়। কারণ একদম, কারণ আপনারা জানেন, আপনারা ভাবছেন সবটাই হসপিটালে আপনারা দেখেন সব সময় ডাক্তাররা কিন্তু একটা এরকম অ্যানাস্থেসিয়া বা অপারেশন হয়ে যাওয়ার পরেই হয়তো একটা অর্থোপেডিক ডাক্তারের অপারেশন করে যাওয়ার পর তার ছুটি আছে, কিন্তু একজন অ্যানাস্থেসিয়া ডাক্তার সেখান থেকে বেরিয়ে আসতে পারে না যতক্ষণ না রুগী তার চেতনা ফিরে আসছে। সুতরাং এই ফিরে আসার অবশ্যই যাব, কিন্তু এখানে অ্যানাস্থেসিয়ায় ঝুঁকি কি কি আছে? দেখুন, ঝুঁকি বলতে যেটা যে কখনো কখনো অ্যানাস্থেসিয়ার পরে কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন হচ্ছে যে অ্যানাস্থেটিক ড্রাগ যেটা আমরা দিই সেই ড্রাগে কিন্তু অ্যালার্জি থাকতে পারে। কেমন? এছাড়া ধরুন যদি আমরা পেশেন্টকে পুরোপুরি অজ্ঞান করি, মানে যেটাকে বলা হয় জেনারেল অ্যানাস্থেসিয়া, এই যখন পেশেন্ট ফিরে আসছেন অ্যানাস্থেসিয়া থেকে, এটাকে বলি আমরা ইমার্জেন্স। কেমন? ইমার্জেন্স ফ্রম অ্যানাস্থেসিয়া। তো এই অ্যানাস্থেসিয়া থেকে ফিরে আসার পরে সাধারণত যে কিছু মাইনার এফেক্ট দেখা যায়, যেমন হচ্ছে যে সোর থ্রোট, মানে গলাটা একটুখানি ব্যথা ব্যথা করা, একটুখানি জ্বালা জ্বালা করা, বা ধরুন পেশেন্টের হয়তো একটুখানি নজিয়া হলো, যে বমির ভাব, বা অনেক সময় বমি হয়তো করতেও পারেন, বা দেখা গেল হয়তো যে পেশেন্টের একটা শিভারিং হচ্ছে, মানে খুব কাঁপুনি হচ্ছে, বা হয়তো দেখা গেল যে পেশেন্ট একটু ড্রাউজি থাকছেন, মানে চেতনাটা তখনও পুরোপুরি ফেরেনি। একদম। বাট এইগুলো খুবই মাইনর কমপ্লিকেশন এবং এগুলো খুবই কম সময়ের জন্য হয়, খুবই তাৎক্ষণিক। লং টার্মে সেরকম কমপ্লিকেশন কিছুই হয় না অ্যানাস্থেসিয়ার জন্য। তা একজন যদি হার্টের রোগী থাকে, যদি তার ফুসফুসের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কি আপনারা অ্যানাস্থেসিয়া করার আগে একটা পর্যবেক্ষণ করে নেন? সেই অবশ্যই আমরা বিভিন্ন রকমের টেস্ট করি। হার্ট, ধরুন একজন হার্টের পেশেন্ট দুটো কারণে অপারেশন করাতে আসতে পারেন। একটা হচ্ছে যে হার্টের সমস্যা রয়েছে, উনি এসেছেন অন্য কোনো অর্গ্যানের অপারেশন করাতে। সাপোজ আমি জানি যে পেশেন্টের হার্টের সমস্যা আছে, কিন্তু পেশেন্ট এসেছেন হাঁটুর অপারেশন করাতে, বা পেশেন্ট এসেছেন গলব্লাডার অপারেশন করাতে। একদম। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে হার্টের অপারেশন এবং পেশেন্ট এসেছেন হার্টেরই অপারেশন করাতে। একদম। কেমন? আইদার ভ্যালভ প্রতিস্থাপন অথবা বাইপাস সার্জারি। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম টেস্ট আমরা আগে থেকে করে রাখি, যে হার্টটা কতটা অপটিমাইজড কন্ডিশনে আছে। এই যে আগে বলছিলাম যে উনি যে ওষুধগুলো খাচ্ছেন হার্টের সমস্যার জন্য, সেটা কতটা কাজ করছে ভালো। যখন আমরা বুঝতে পারি যে না হার্ট স্টেবিলাইজ হয়ে গেছে, তখনই কিন্তু আমরা অপারেশনের সম্মতি দিই। যতক্ষণ না আমরা আমাদের দিক থেকে অপারেশনের সম্মতি দেব, সার্জন কিন্তু অপারেশন করতে রাজি হবেন না। একদম। এটা ভীষণ জরুরি, কারণ আমার মনে হয় যে অপারেশনের আগে বোধহয় আপনার ভূমিকা, মানে আপনাদের ভূমিকাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ একজন ডাক্তার তখনই অপারেশন করতে পারবে যখন অ্যানাস্থেসিয়া ডাক্তার বলবে। এখন ছোট বড় যে কোনো অপারেশনে অ্যানাস্থেসিয়াটা খুব সহজ, মানে যদি বলা যায় চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব, একটা বড় বিপ্লব অ্যানাস্থেসিয়াটা আরও বৃহত্তর আকারে এসছে। আমি যেটা বলি রেনেসাস, মানে এখন তো চিকিৎসার ক্রম উন্নয়ন হয়েছে, উন্নয়ন বললেও ছোট বলা হবে, বিশাল একটা ডেভেলপমেন্ট হচ্ছে। সেই জায়গায় অ্যানাস্থেসিয়া কতটা ডেভেলপ করেছে? খুব ভালো প্রশ্ন করলেন আপনি। অ্যানাস্থেসিয়া কোথায় কোথায় ডেভেলপ করেছে আমি একটু তাহলে বিশদে বলি। হ্যাঁ, একদম। প্রথমে বলি যে অ্যানাস্থেটিস্টরা যে ওটিতে পারফর্ম করেন সেখানে কি কি পরিবর্তন এসেছে, এবং ওটির বাইরেও কিন্তু অ্যানাস্থেসিওলজিস্টদের রোল বা ইম্পর্টেন্স বাড়তে শুরু করেছে, সেটা পরে বলছি আমি। তো ওটিতে যে ধরুন আপনি যেটাকে বলছেন বিপ্লব বা ক্রমান্বয়ে উন্নতি, সেটা এইভাবে হয়েছে যে আগে যে সমস্ত ওষুধ আমরা ইউজ করতাম
অজ্ঞান করার জন্য এই ওষুধের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে। পরিবর্তন এসেছে কিভাবে না, রোগীকে আমি ওষুধ দিতে শুরু করলাম অজ্ঞান করার জন্য, কত তাড়াতাড়ি রোগী অজ্ঞান হয়ে যাচ্ছেন এবং কত তাড়াতাড়ি আবার রোগীর জ্ঞানটাও ফিরে আসছে। যত তাড়াতাড়ি রোগী অজ্ঞান হয়ে যাবেন এবং যত তাড়াতাড়ি ওনার জ্ঞানটা ফিরে আসবে, তার মানে সেই ওষুধটা বেশি ভালো। যত সময় যাচ্ছে তত আরও নতুন নতুন ওষুধ আবিষ্কার হচ্ছে, যাতে করে কি না এই অ্যানাস্থেশিয়া ইন্ডাকশন, যেটাকে শুরু করা বলি, এবং শেষ হওয়া মানে ইমার্জেন্স, দুটো খুব র্যাপিডলি হয়। আচ্ছা, তাতে করে কি হয় না, অ্যানাস্থেশিয়া ড্রাগের যে এফেক্ট খুব মানে শর্ট লাস্টিং হয়। আচ্ছা, ঠিক আছে, আমি যখন চাইলাম ওষুধ বন্ধ করলাম, পেশেন্ট জেগে গেল। আমি যখন তাকে ডাকছি, সঙ্গে সঙ্গে পেশেন্ট চোখ মিলে তাকাচ্ছেন। তো এটা একটা বিউটি, আই থিঙ্ক। তো মানে টাইম ঠিক করে দিচ্ছে ওষুধ টাইম। আমি যখন চাইছি তখন পেশেন্টকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আমি যখন চাইছি পেশেন্টকে জাগিয়ে দিচ্ছি। ম্যাজিক। এক্স্যাক্টলি। এটা কিন্তু যত সময় গেছে এই ওষুধের কিন্তু অনেক উন্নতি হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, তারপরে কিন্তু আজকে এই জায়গায় এসেছি আমরা। দ্বিতীয় হচ্ছে মনিটরিং। মনিটরিং মানে হচ্ছে যে আমরা এখন অ্যানাস্থেশিয়া চলাকালীন, ধরুন একজন রোগীর হার্টের অপারেশন হচ্ছে, সেই সময়ে তার ব্রেন কীরকম চলছে আমরা বুঝতে পারি বাই মনিটরিং। বা ধরুন পেশেন্টের ব্রেনের অপারেশন হচ্ছে, তার হার্টের ভিতরটা কেমন চলছে আমরা কিন্তু বুঝতে পারি। তো এই মনিটরিং যে পার্টটা, সেটার ডেফিনেটলি অনেক অনেক উন্নতি হয়েছে। আর এখন চলে এসেছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অ্যানাস্থেশিয়া যে সার্ভিস যে যা প্রোভাইড করি আমরা, সেটাই কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, আরও অন্য মাত্রায় নিয়ে যাবে, যেখানে কিনা আমরা এখন যেটাকে আমাদের মনে হচ্ছে কল্পনা, সেটা কিন্তু বাস্তবে আমরা মানে রূপদান করতে পারবো, যেখানে পেশেন্টের জন্য বেস্ট আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা দিতে, মানে ফর্মুলেশন বলুন, এবং তারপরে এক্সিকিউশন করতে পারবো আমরা। তো এটা গেল হচ্ছে যে অপারেশন থিয়েটারের ভেতরে অ্যানাস্থেশিয়া যারা দিচ্ছেন সেই সমস্ত ডাক্তারবাবুদের কাজ। কিন্তু ওটির বাইরেও কিন্তু এখন অ্যানাস্থেশিওলজিস্টরা একটা মেজর রোল প্লে করছেন। খুব রিসেন্টলি নতুন একটা সোসাইটি ফরমেশন হয়েছে, নতুন একটা টার্ম এসেছে, এবং ন্যাশনাল লেভেলে সোসাইটিটা ফরমেশন হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল সোসাইটি ফরমেশন হয়েছে। আমি নিজে ওই সোসাইটি একজন ফাউন্ডার মেম্বার। সেটা হচ্ছে যে ISICPM। মানে এখন এই সোসাইটির মারফত অ্যানাস্থেশিওলজিস্টদের বলা হচ্ছে পেরি অপারেটিভ ফিজিশিয়ান। মানেটা কি? তার মানে হচ্ছে যে অ্যানাস্থেশিওলজিস্টদের রোল এখন শুধুমাত্র ওটির মধ্যে সীমাবদ্ধ নয়। তার মানে হচ্ছে যে যখন একজন পেশেন্ট এলেন অপারেশনের আগে, তাকে থরোলি প্রি অ্যানাস্থেশিয়া চেক আপ, তার অপটিমাইজেশন, দরকার পড়লে আইসিইউতে অ্যাডমিট করে ওনাকে স্টেবিলাইজ করা, তারপরে অপারেশন চলাকালীন পুরো পর্যবেক্ষণ, এবং অপারেশনের পরে তাকে ভেন্টিলেশন থেকে বের করা, তার সমস্ত অর্গ্যানের ফাংশনিং ঠিকমতো হচ্ছে কিনা তার পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করা। এই যে ওভারঅল প্রসিডিওর, অপারেশনের আগে, অপারেশন চলাকালীন এবং অপারেশনের পরে, এই পুরো রোলটা যতক্ষণ পেশেন্ট ভর্তি আছেন হাসপাতালে, এই পুরো যে একটা রোল সেটা কিন্তু প্লে করছেন অ্যানাস্থেশিওলজিস্টরা। তাই জন্য তাদেরকে এখন বলা উচিত পেরি অপারেটিভ ফিজিশিয়ান। ওকে। দ্বিতীয় হচ্ছে যে পেইন ম্যানেজমেন্ট। অপারেশন ছেড়ে দিন, অনেক সময় অনেক রোগী আসেন ক্রনিক পেন নিয়ে, হাঁটুতে ক্রমাগত ব্যথা হয়ে চলেছে, হাতে ক্রমাগত ব্যথা হয়ে চলেছে, ব্যাক পেন হয়ে চলেছে ক্রমাগত। তো এই সমস্ত পেন ম্যানেজমেন্ট সেটাও কিন্তু অ্যানাস্থেশিওলজিস্টরা যথেষ্ট দক্ষতার সঙ্গে আজকাল কিন্তু পারফর্ম করছেন। প্রত্যেকটা ভেন চেনে, নার্ভ চেনে। হ্যাঁ, এবং অনেক হাসপাতালে কিন্তু পেন ক্লিনিক আছে, ওপিডি আছে। ঠিক আছে, এই সমস্ত পেন ক্লিনিক কিন্তু লিড করেন অ্যানাস্থেশিওলজিস্টরা। এবং ক্যাথ ল্যাবে যে ধরুন ইন্টারভেনশন করা হয়, সিএম গাইডেন্স, ধরুন একটা কোনো নার্ভ পার্টিকুলার ব্লক করতে হবে, ক্রনিক পেন নিয়ে এসছেন পেশেন্ট, কে পারফর্ম করেন? অ্যানাস্থেশিওলজিস্ট। রিসেন্টলি আপনারা শুনে থাকবেন যে একমো বলে একটা শব্দ, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন।
রিসেন্ট কোভিড টাইমে এই একমো খুব প্রচার পেয়েছে। একমো হচ্ছে এমন একটা যন্ত্র যেটার মারফত আমরা রোগীর হার্ট এবং লাং দুটোকে রেস্ট দিতে পারি। ভেন্টিলেটারে শুধুমাত্র পেশেন্টের লাংসটা রেস্টে থাকে, কেমন, কিন্তু একমোতে পেশেন্টের হার্ট এবং লাং দুটোই কিন্তু রেস্টে থাকে। ধরুন একটা ডিজিজ হলো যাতে কোনো কিনা ওনার হার্ট এবং লাং দুটি এফেক্টেড হয়েছে, ঠিক আছে, ধরুন নিউমোনিয়া হয়েছে বা আমরা বলি ARDS মতো একটা জিনিস, বা হার্ট ফেলিয়ার যেখানে কিনা হার্ট এবং লাং দুটি এফেক্টেড হয়েছে, শুধুমাত্র ভেন্টিলেটর দিয়ে কাজ হচ্ছে না, সেখানে আসছে একমোর রোল। সাময়িক একটা সময়ের জন্য আমরা একমো মেশিনে পেশেন্টকে রেখে দিলাম, হার্ট এবং লাংসটা রেস্ট পেলো, মিন টাইম আমরা পেশেন্টের যে ডিজিজ, অ্যাকচুয়াল ডিজিজ, সেটা কারেক্ট করলাম। আবার যখন হার্ট এবং লাং কাজ করতে শুরু করলো, ভালো করে কাজ করছে, আমরা আবার একমো মেশিন থেকে পেশেন্টকে বের করে আনলাম। তো শুনে মনে হচ্ছে খুব কমপ্লিকেটেড, হ্যাঁ কমপ্লিকেটেড ডেফিনেটলি, কিন্তু এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু লিড করেন অ্যানাস্থেসিওলজিস্ট। কখন পেশেন্টকে একমো দিতে হবে, একমো যখন চলছে তখন পেশেন্টের বাকি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঠিকঠাক করে ফাংশনিং রাখা, আবার একমো থেকে বের করে আনা, এই সবটা কিন্তু লিড করেন অ্যানাস্থেসিওলজিস্ট। খুব যদি বলা যায় একদম দর্শকদের বলি যে বিষয়টা মানে জটিল একটা বিষয়, কিন্তু হ্যাঁ মানে জটিল বিষয় যেরকম আমাদের ব্রেন থেকে চিকিৎসায় কেউ চোখের অপারেশন করছে, আমি এইভাবে বলছি না, তো চিকিৎসায় সরাসরি দর্শকদের জন্য বলছি, আসলে অ্যানাস্থেসিয়া সম্পর্কে মানুষের সেইভাবে এখনো সমক্ষ ধারণা তৈরি হয়নি, একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে কেন শহরের মানুষ এখনো সেইভাবে সেই জায়গায় পৌঁছায়নি। আপনি যখন এর বিস্তৃত একটা একটা করে ধাপ যখন পেরোচ্ছেন তখন মানুষ বুঝতে পারছে যে অ্যানাস্থেসিয়াটা কোন লেভেলে চলে গেছে, আমরা এখন ভাবতে পারছি না। আমার বাড়ির একটা ছোট্ট যন্ত্রণা কী কারণে হচ্ছে আমি সেটা কিন্তু একজন অ্যানাস্থেসিয়া ডাক্তারই বলতে পারবে। কারণ এখন কারণ হচ্ছে এই যে দীর্ঘ গবেষণা, দীর্ঘ পর্যবেক্ষণ, একজন অ্যানাস্থেসিয়া ডাক্তার তার কি শুধু ওই চিকিৎসার মধ্যে থাকলে হবে না, তাকে ক্রমাগত যে নতুন নতুন আমার ডেভেলপমেন্ট হচ্ছে তার সঙ্গে পরিচিত হতে হবে, নাহলে তো সে ব্যাকলিস্টেড হয়ে। এই যে স্পেশাল ডোমেনগুলো বললাম, এই ডোমেনগুলো যত যে সময়ে আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু অ্যানাস্থেসিওলজিস্টরাই লিড করেছেন, এবং এখনও এইগুলো নিয়ে প্রচুর গবেষণা হয়ে চলেছে, রিসার্চ হয়ে চলেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে অ্যানাস্থেসিওলজিস্টরা পরিশ্রম করে চলেছেন আরও নতুন করে কিভাবে এটাকে আরও ব্যাপ্তিটা বাড়ানো যায়, বা আরও ভালো করে আমরা রোগীকে পরিষেবা দিতে পারি, রোগী যাতে তাদের কষ্টটা কম লাঘব হয়, রোগী যাতে পেনটা কম পান। কারণ আগের দিনে যে সমস্ত অপারেশনগুলো হতো আপনাদের বলি, সেগুলো ওপেন সার্জারি হতো, বড় কাটাচেরা হতো, এখন সেটা অনেকটা মাইক্রো সার্জারি, ছোট ছোট সার্জারিতে হয়ে যাচ্ছে, এবং যেটা উনি বলছিলেন আঞ্চলিক লোকাল অ্যানাস্থেসিয়া করেই হয়ে যাচ্ছে। পায়ের সমস্যার জন্য একদম বিশাল কাটাচেরার দরকার নেই, একটা অ্যানাস্থেসিয়া দিয়ে দিল, ডাক্তারবাবু অবিরল নিজের মতো নিজে কাজ করতে শুরু করে দিলেন। যেটা ব্যাপারটা হচ্ছে যে আপনাদের হয়তো এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের হয়তো সমগ্র ধারণা নেই, যে আমি বলছি না যে সবার নেই, কিছু কিছু লোকের নিশ্চয়ই আছে। তবে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আমিও খুব গর্বিত যে এই অ্যানাস্থেসিয়া সম্পর্কে আমারও একটা সম্যক জ্ঞান তৈরি হচ্ছে, আর সেই সাথে আপনারা। তবে এই অনুষ্ঠানের জন্য অবশ্যই ধন্যবাদ দিতে ভুলবো না, কারণ যারা আমাদের ডাক্তার দিয়ে সহযোগিতা করেছে এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, পরিকাঠামোর সেরা ঠিকানা, চিকিৎসা পরিকাঠামোর সেরা ঠিকানা। তবে আমি আরেকটা কথা যাব, যে যেটা হচ্ছে ডাক্তারবাবু একটা কথা বলি, যে মেয়েদের যখন বাচ্চা প্রসব করার আগে যখন অ্যানাস্থেসিয়া করা হয়, সিজারকালীন যে অ্যানাস্থেসিয়া করা হয়, সেই অ্যানাস্থেসিয়ার প্রসেসটা কি এবং এটার আফটার এফেক্ট কি একটু যদি বলেন। সাধারণত সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমরা করে থাকি স্পাইনাল অ্যানাস্থেসিয়া, কেমন। তো এই স্পাইনাল অ্যানাস্থেসিয়া যেটা হয়, যে পিঠে একটা সূঁচ ফুটিয়ে একটা পার্টিকুলার জায়গাতে আমরা সূঁচটা ফুটিয়ে সেখানে আমরা ড্রাগটা দিয়ে দিই, ওষুধটা দিয়ে দিই, এবং পেশেন্টের নিমেষের মধ্যে পেট থেকে পা অবধি অবশ হয়ে যায়, অপারেশন হয়ে যায়। তারপরে আবার যেটা বললাম 2-2.5 ঘন্টা পরে সার ফিরে আসে। এটা হচ্ছে সাধারণত আমরা করে থাকি। কিন্তু এই যে বললাম যে প্রি অ্যানাস্থেসিয়া চেক আপ, অনেক সময় দেখেছি আমরা যে প্রি অ্যানাস্থেসিয়া চেক আপে রোগী এসে আমাদেরকে অনুরোধ করেছেন যে আমি এই পিঠে সূঁচ ফুটিয়ে যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া, এটাতে
আমি ঠিক কনফিডেন্ট নই, আমি এটা ঠিক চাইছি না, আমার এটা আমি এটা চাই না। তো অ্যানাস্থেসিয়াতে যেটা ব্যাপার, যে রোগী যদি কোনো একটা পার্টিকুলার জিনিস চুজ করেন এবং যদি সেটা ওনাকে দেওয়ার মতো একটা, ওনাকে এইভাবে অজ্ঞান করার মতো একটা অপশন থেকে থাকে, তাহলে আমাদের কিন্তু সেটাই চুজ করতে হয়। সেক্ষেত্রে আমরা তখন তাকে বলি যে না ঠিক আছে, যদি আপনার এই পদ্ধতিতে আপত্তি আছে সেক্ষেত্রে আমরা আপনাকে পুরোপুরি অজ্ঞান করব, যেটাকে বলা হয় জেনারেল অ্যানাস্থেসিয়া। সেটা করে আপনার সিজারিয়ান সেকশনটা হয়ে যাবে। সাধারণত ওটার সম্ভাবনা কম থাকে, সাধারণত রোগীকে পিঠে সূঁচ ফুটিয়ে অপারেশনটা কিন্তু হয়ে যায়, মানে যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে, সবচেয়ে কমনলি যেটা হচ্ছে। সেটা কিন্তু আরেকটা কথা শোনা যাচ্ছে, তার কারণ তার কমপ্লিকেশনও কিন্তু কম, অনেক কম। আচ্ছা, আপনার কথা সেটা ঠিক আছে, কিন্তু যেটা আমরা মহিলাদের ক্ষেত্রে যেটা বেশিরভাগ শোনা যায়, যারা এর কি কোনো সাইড এফেক্ট, মানে আমি কথা বলছি যে ভীষণ পেন হয়, এটার পরে কি পরবর্তীকালে পেন, পিঠে ব্যথার কোনো না 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 হ্যাঁ, এই কমপ্লেনটা আমরা অনেক সময় পাই, একদম বহু মহিলাদের এই একটা, হ্যাঁ কমপ্লেনটা পাই আমরা, যে আমার সি সেকশনের পরে পেটে খুব বেশি ব্যথা নেই কিন্তু পিঠে ব্যথা, পিঠে অসম্ভব। এই পিঠে ব্যথার কারণ কিন্তু আলাদা, এর সঙ্গে অ্যানাস্থেসিয়ার কিন্তু কোনো সম্পর্ক নেই। যদি অ্যানাস্থেসিয়া রিলেটেড কোনো অ্যাডভার্স ইফেক্ট প্রেগনেন্সিতে হতে পারে, সেটা হচ্ছে যে পেশেন্টের কখনো কখনো হয়তো হেডেক হতে পারে, যেটাকে বলি আমরা পিডিপিএইচ। ওকে, তো যেটাকে বলা হয় পোস্ট ডুরাল পাংচার হেডেক, সেটা মাথা ব্যথা করতে পারে, তাও সেটা খুবই সামান্য এবং খুব সাময়িক। পিঠে ব্যথার কারণ আফটার সি সেকশন কিন্তু আলাদা। তার কারণ হচ্ছে যে বডির ফিজিওলজি, প্রেগনেন্সি চলাকালীন আমাদের মহিলাদের শরীরে প্রচুর জল বেড়ে যায়, ওয়াটার কন্টেন্টটা বেড়ে যায়, এবং আমাদের পিঠে যে ইম্পর্টেন্ট একটা লিগামেন্ট আছে, সেই লিগামেন্টের টোটাল ওভারঅল ওয়াটার কন্টেন্ট বেড়ে যায়, কেমন, তো ফলে ওটা অনেক সোলেন হয়ে যায়, ফুলে যায়, ফেঁপে যায়। এইবারে কি হয়, যখন প্রেগনেন্সি ওভার হয়ে গেল, তখন ওটা যখন আবার নিজের নর্মাল জায়গাতে ফিরে আসে, কারণ ওয়াটার কন্টেন্টও কমে গেছে, তখন ওটা আবার ওই ভার্টিব্রার ওপরে সেঁটে বসে যায়। এই যে ট্রানজিশন পিরিয়ডটা, মূলত এই কারণেই কিন্তু পেশেন্টরা পিঠে ব্যথা কমপ্লেন করেন। এই ব্যথা থেকে উপায় কি? ব্যথার উপায় হচ্ছে যে অনেক রকমের ব্যথার উপায় আছে, যে যদি পেশেন্টের পোস্চার একটা অ্যাবনর্মাল পোস্চার থাকে, সেটাকে কারেকশন করা যেতে পারে, বা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে খুব গদিওয়ালা কোনো বিছানাতে শুতে মানা করি আমরা, একটু হার্ড বা মডারেট লেভেল অফ সফট বিছানায় শুতে আমরা বলি, ঠিক আছে। কিছু যোগ ব্যায়াম আছে, সেগুলো করতে বলি আমরা, ওয়েট লস করতে বলি, কেমন। হেভি ওয়েট ডেফিনেটলি ক্ষতিকর ভার্টিব্রার জন্য, এবং তাতে ব্যাক পেন বাড়ে। যদি এতেও না কমে, তো ডেফিনেটলি আমরা তখন ওপিডিতে দেখে নিই, আমরা তখন সার্চ করি যে অন্য কোনো কারণে হচ্ছে কিনা এটা। একাধিকবার যদি সিজার হয়, আমার কথা হচ্ছে যা একেরবার বা দ্বিতীয়বার সিজার হলো, সেক্ষেত্রেও এই অ্যানাস্থেসিয়ার ইসে কি থাকবে, সেই একই জায়গায় হবে? হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই তাতে। কারণ হচ্ছে যে এই যে আমরা অ্যানাস্থেসিয়া যখন দিই পিঠে সূঁচ ফুটিয়ে, আমরা ডুরা ম্যাটারটাকে পাংচার করি, কেমন। তো ডুরা ম্যাটারটাকে পাংচার করা মানে হচ্ছে যে একটা ছোট্ট মতো ছিদ্র তৈরি হওয়া, ছোট্ট মতো একটা সূঁচ এখানে ঢুকবে, ড্রাগটা ইনজেক্ট করবো, আবার সূঁচটা বেরিয়ে আসবে, তো ওটা কিন্তু আবার ওই ছিদ্রটা কিন্তু বন্ধ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তো সেটাকে আমি যখন আবার পরবর্তীকালে পেশেন্টকে অন্য কোনো কারণে সিজারিয়ান সেকশনের জন্য না হলেও অন্য কোনো কারণেও যদি আমাকে পিঠে সূঁচ ফুটিয়ে অজ্ঞানটা করতে হয়, স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে হয়, তাহলে কিন্তু ওই পদ্ধতিতে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, করাই যায়। তার মানে ভয় পাওয়ার কিছু নেই, যেটা যারা ওপাশে বসে ভাবছেন, যারা সত্যি কথা বলি, কারণ হচ্ছে মেয়েদের একটা এই সময়টা একটা সমস্যা। হঠাৎ বললো জানো তো, অমাবস্যা পূর্ণিমা লাগলেই না ভীষণ যন্ত্রণা করে, যেখানে ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়েছিলেন। সুতরাং আজ থেকে এই কনসেপ্টটা ভুলে যান, এই কনসেপ্টটা ভুলে গিয়ে এটা ভাবুন যে আপনার ব্যথার কারণটা অন্য কোথাও, কারণ ওই অ্যানাস্থেসিয়ার জন্য ব্যথাটা নয়, কারণ এটা কেউ নয়, একজন অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তার বলছে। চোখ বন্ধ করে আপনি এটা ভরসা করতে পারেন। আর সেই সাথে খুব দ্রুত যদি সম্ভব হয়, একবার
যদি এই ধরনের পেন পিঠের থাকে, যদি থাকে পিঠের পেন বা এর পরে মানে সিজারিয়ান পদ্ধতির পরে যদি হয়ে থাকে, তাহলে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া যেতেই পারে একদম। আর এটা দেরি করারও সম্ভব না, কেন পিঠে ব্যথা অনেকগুলো কারণে কিন্তু ডাক্তারবাবু হয়। তার মধ্যে আরও একটা বড় কারণ রয়েছে পিঠে ব্যথা, সেটা হচ্ছে কিডনির জন্যও কিন্তু পিঠে অনেক সময় ব্যথা করে, পিঠের দুপাশে। হ্যাঁ, দুপাশে ফ্ল্যাঙ্ক বলি আমরা, হতে পারে সেটাও হতে পারে। সুতরাং এটা নিয়ে ভাবিত হবার কিছু নেই। তবে আমার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অ্যানাস্থেসিয়া ছিল আমরা বার করে ফেলেছি। আচ্ছা, এই অস্ত্রোপচারের পরে ব্যথা উপশমের বিকল্পগুলি কি পাওয়া যায় একটু যদি বলেন। বিকল্প অনেক রকমের আছে। এই যে বলছিলাম যে অ্যানাস্থেসিয়া সাবজেক্টের ইভলিউশন হয়েছে যত দিন গেছে, তো এই ইভলিউশনটা কিন্তু পেইন ম্যানেজমেন্ট যে ডোমেন সেখানেও কিন্তু হয়েছে। মানে এখন আমাদের কাছে যা যা অপশান আছে ব্যথা কমানোর জন্য, ধরুন আমি প্রথমে শুরু করি ওষুধ দিয়ে। এই ওষুধ মানে হচ্ছে যে ব্যথা কমানোর ওষুধ। অনেক রকমের ওষুধ আছে ব্যথা কমানোর ওষুধ। আমি সেই ওষুধটাকে দিতে পারি ইনজেক্টেবল ফর্মে, আমি ওষুধটাকে দিতে পারি ওরাল ফর্মে মানে ট্যাবলেট ফর্মে, বা অনেক সময় আমাদের ট্রান্সডার্মাল প্যাচ হয়। প্যাচটা আমরা শরীরে কোনো অংশে লাগিয়ে দিলাম, তারপরে কিন্তু সেখান থেকে গ্র্যাজুয়ালি খুব ধীরে ধীরে ওষুধ নিঃসরণ হয়ে স্কিনের সঙ্গে মিশে যায়, আলটিমেটলি ব্লাডে মিশে যেখানে আমার ব্যথাটা হচ্ছে সেখানেই কাজ করে। কিন্তু সেখানে ওষুধ খেতেও হবে না, বা হচ্ছে যে আমাকে কোনো ইঞ্জেকশনও নিতে হবে না, শুধু একটা প্যাচ লাগালেই কিন্তু ব্যথা কমে যাবে। তো এইগুলো হচ্ছে অপশান। দ্বিতীয় হচ্ছে যে আমরা বলি পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া। তার মানে হচ্ছে একটা পাম্পের মাধ্যমে আমি একটা ইঞ্জেকশন দেবো, পেশেন্টের বডিতে সেটা লাগানো থাকবে। পেশেন্টের আমরা আগে থেকে বুঝিয়ে রাখবো পেশেন্টকে যে আপনার যখন যখন ব্যথা হবে আপনি একটা সুইচ জাস্ট প্রেস করলেই একটা পার্টিকুলার অ্যামাউন্টের ড্রাগ কিন্তু আপনার বডির মধ্যে ঢুকে যাবে একদম, এবং আপনি কিন্তু ব্যথা নিমেষের মধ্যে উপশম হয়ে যাবে। সো এটা হচ্ছে যে এই যে বললাম পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, তার মানে পেশেন্টের যখন ব্যথা হচ্ছে পেশেন্ট নিজেই কিন্তু তার ব্যথাটা কন্ট্রোল করতে পারছেন, নিজেই কন্ট্রোল করে নিচ্ছে। একদমই তাই। তো এইটা একটা দারুণ আবিষ্কার, একটা ইভলভ হয়েছে অ্যানাস্থেসিয়া সাবজেক্টে, যে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া। এইগুলো বললাম হচ্ছে যে ওষুধের মাধ্যমে করা। তাছাড়াও যেটা করা যায় যে ধরুন অনেক সময় আমরা এপিডুরাল অ্যানালজেসিয়া করি, যাতে করে পিঠে আমরা একটা ক্যাথেটার রেখে দিই, ঠিক আছে, সেটা অপারেশনের পরেও কন্টিনিউ করি আমরা। ধরুন 2 থেকে 3 দিন আমরা কন্টিনিউ করলাম এবং সময়ে সময়ে আমরা ওষুধ দিতে থাকলাম, তাতে করে পেশেন্টের এমনি হাঁটাচলা করতে বা কথা বলতে বা হাত পা নাড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু পেশেন্ট কোনো ব্যথা অনুভব করবেন না। কেমন? এছাড়া ধরুন আমরা যে ব্লক দিচ্ছি অনেক সময়, এই ব্লক ধরুন অপারেশন হয়ে গেল, এবার আমি জানি যে যে এরিয়াতে অপারেশনটা হয়েছে ওই এরিয়াতে কোন নার্ভ সাপ্লাই করছে। আমি অপারেশনের পরে পার্টিকুলারলি ওই নার্ভটাকে আলট্রাসোনোগ্রাফি মারফত ডিটেকশন করে ওখানটা আমি ওই নার্ভটাকে ব্লক করে দিলাম। ফলে অপারেশনের পরে পেশেন্ট কোনো ব্যথা অনুভব করতে পারবেন না। ধরুন এটা 8 থেকে 12 ঘন্টা পেশেন্টের কোনো ব্যথা থাকবে না। এছাড়া আরও অনেকগুলো প্রসিডিওর আছে, যেমন ধরুন টেন্স বলি আমরা, মানে ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে, এখানে কোনো ওষুধ ব্যবহার করা হয় না, কিন্তু ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে আমরা ব্যথা উপশম করাতে পারি। তারপরে ধরুন ক্রায়োথেরাপি আছে, যেখানে আমরা ক্রায়োথেরাপির মাধ্যমে ব্যথা উপশম করাতে পারি। এগেইন এখানে কোনো ওষুধের কোনো ভূমিকা নেই। তো এইগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি আমাদের কাছে কিন্তু আছে, লটস অফ অপশন দেয়ার। একটা বিরাট, যদি বলা যায় মেডিকেল সায়েন্সের একটা বিশাল ডেভেলপমেন্ট হয়ে গেছে, নিঃশব্দে বিপ্লব। আমি বলবো বাকি যেগুলো পোস্টারে দেখা যায়, বিজ্ঞাপনে দেখা যায়, একটা নিঃশব্দে একটা বিপ্লব হয়ে গেছে, যে বিপ্লবটা সাধারণ মানুষ জানে না। পরতে যদি বলা যায় সে মানে বিপ্লব হয়ে গেছে। তবে আরেকটা জিনিস আমি বলি, যে অ্যানেস্থেসিয়া হওয়ার আগে কিছু খাবার বিধিনিষেধ থাকে, তরল খেতে দেয় না, কেন এটা একটু বলবেন? তার কারণ হচ্ছে যে না, এই বিধিনিষেধটা হচ্ছে যে আমাদের প্রপার গাইডলাইন থাকে যে কোনো অপারেশনের আগে আমরা বলি 2 ঘন্টা ক্লিয়ার লিকুইড খাবেন না। মানে হচ্ছে যে জল খাবেন না, ব্ল্যাক টি খাবেন না, বা হচ্ছে ফ্রুট জুস উইদাউট পাল্প, মানে প্লেন ফ্রুট জুস হয়তো খেতে পারেন, কোনো ফলের অংশ থাকলে চলবে না। 4 ঘন্টা মানা করি আমরা ব্রেস্ট মিল্কের জন্য। যদি কোনো বাচ্চা অপারেশন হচ্ছে আমরা মানা করি বাচ্চাকে 4 ঘন্টা ব্রেস্ট মিল্ক দেবেন না। 6 ঘন্টার জন্য মানা করি আমরা সলিড ফুড,
ঠিক আছে? তো এই সলিড ফুড মানে যে কোনো ধরুন ভাত, রুটি, তরকারি, এটা খেতে মানা করি আমরা। 8 ঘন্টা মানা করি আমরা ফ্যাটি ফুড বা হচ্ছে যে মাংস, ঠিক আছে, যেটা কিনা আমার হজম করতে অসুবিধা হয়। তো এই যে 8, 6, 4, 2 এই যে আমরা টাইম ফ্রেমটা বেঁধে দিই, তার কারণ হচ্ছে যে এই সময়ের মধ্যে, এই সময়টা যদি আমরা ওয়েট করি, তাহলে রোগী যদি কোনো খাবার খেয়েও থাকেন সেটা অনেকটা নিচের দিকে নেমে যাবে। তার সুফলটা কি বা কেন এটা বলি আমরা? তার কারণ আমরা যখন অজ্ঞান করছি কোনো রোগীকে, তখন আমাদের যে এয়ারওয়ে প্রোটেক্টিভ রিফ্লেক্স সেটা কিন্তু বিনষ্ট হয়ে যায়। মানে ধরুন সাধারণত কি হয়, আমরা যখন খেতে খেতে আমরা কেশে ফেলি অনেক সময়। কেন করি আমরা? তার কারণ খাবারে কোনো টুকরো বা জল বা ডাল বা ঝোল খেতে খেতে পেটে না গিয়ে হয়তো আমাদের চলে গেল হচ্ছে লাংসে। ইমিডিয়েটলি আমাদের এই যে এয়ারওয়ে প্রোটেক্টিভ রিফ্লেক্সটা অ্যাক্টিভেট হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করে যে শ্বাসনালী থেকে খাবারটা বের করে দিতে, কারণ শ্বাসনালীতে শুধুমাত্র এবং একমাত্র যাবে হাওয়া, কোনো খাবার কিন্তু নয় বা জল কিন্তু নয়, যার জন্য শ্বাসনালী। এক্স্যাক্টলি। তো এবার আমি যখন পেশেন্টকে অজ্ঞান করছি, আমি চাইবো যে আমার যে এয়ারওয়ে প্রোটেক্টিভ রিফ্লেক্সটা যেন নালিফাইড হয়ে যায়। সো যদি কোনো পেশেন্টের খাবার থেকে থাকে পেটের মধ্যে এবং যদি কোনো পেশেন্ট বমি করে ফেলে, তাহলে সেটা কিন্তু ডিরেক্টলি ঢুকে যাবে হচ্ছে শ্বাসনালীতে, যেটা কিনা ভীষণ রকমের একটা খারাপ একটা ইফেক্ট হয়ে যাবে। তার জন্যই আমরা পুরোপুরি পেটটা খালি রাখি, স্টমাক পুরো এমটি রাখি, যাতে করে যদি অ্যাক্সিডেন্টালি যদি পেশেন্ট বমি করেও ফেলেন, কোনো অ্যাসপিরেশন হবে না। ফলে এই অ্যাসপিরেশনের দরুন কোনো নিউমোনিয়া হওয়ার কোনো বা নিউমোনাইটিস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সত্যি আমরা কথা বলতে বলতে কখন যে একদম সময় যে চলে গেছে আমরা বুঝতেই পারিনি, কারণ আমাদের সময় হাতে ভীষণ কম। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। যারা ওপারে দর্শকরা আপনারা রয়েছেন, যারা জানেন যে আজকে ডাক্তার মুখার্জিকে পাওয়াতে আমাদের কিন্তু অনেকটা বিষয় পরিষ্কার হয়ে গেল। তবে এই যে বললাম, যদি কারুর এই ধরনের কোনো প্রশ্ন ব্যথা নিয়ে বা অ্যানাস্থেশিয়া নিয়ে বা আপনার অপারেশনের যে কোনো জটিল অপারেশনের জন্য, আপনি চোখ কান বন্ধ করে ভরসা করে এক জায়গায় যেতে পারেন, সেটা হচ্ছে আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, একদম সেরা ঠিকানা আপনার জন্য। তবে আমরা একটা ডাক্তারবাবু, একদম আমার অনুষ্ঠান একদম শেষ লগেনে আমি চাইবো যে আপনি একটা বার্তা মানুষকে অ্যানাস্থেশিয়ার উপরে যে ভীতিটা আছে, এই ভীতিটা কাথাটা একটা বার্তা দিন, যেটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা একটু শেষ। হ্যাঁ, তো অ্যানাস্থেশিয়া অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে অ্যানাস্থেশিওলজিস্ট তারা কিন্তু সাধারণ মানুষের বন্ধু। আমরা চাই রোগীকে একটা পরিষেবা দিতে যেখানে ওভারঅল আমরা রোগীর স্বাস্থ্যের যে উন্নতি সাধনে আমরা চেষ্টা করব, একটা উন্নত পরিষেবা দেবো, যাতে করে কিনা অপারেশনের আগে, অপারেশন চলাকালীন এবং অপারেশনের পরে রোগী একটা সঠিক স্বাস্থ্যের পরিষেবা পায়, এবং যেটা ডেফিনেটলি প্রপার গাইডলাইন এবং প্রপার যে বুক রেকমেন্ডেশন সেটা মেনে। এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অ্যানাস্থেশিয়ার কাজ হচ্ছে যে অপারেশনটাকে আরও সুষ্ঠুভাবে যাতে হতে পারে সেটাকে অ্যাসিস্ট করা, সেটা কোনোভাবে হিন্ড্রেন্স তৈরি করা নয়। যদি কোনো কারণে কোনো প্রশ্ন জাগে, আমি সবসময় সাজেস্ট করব যে আপনারা কোনো হাইলি কোয়ালিফাইড অ্যানাস্থেশিওলজিস্টের সঙ্গে আপনারা পরামর্শ করুন, তার পরামর্শ নিন এবং আলোচনা করুন যে আপনার কোথায় ভীতি, কোথায় ডাউট, কোথায় দ্বন্দ্ব, কোথায় সংশয়, এই সমস্তগুলো আলোচনা করুন এবং আপনি জানুন যে আপনার ক্ষেত্রে কোন ধরনের অ্যানাস্থেশিয়াটা আপনার জন্য উপযুক্ত হবে, তার কি কি সুফল এবং কি কি কুফল, এই সব কিছু জেনে তারপরে আপনারা অপারেশনের কনসেন্ট দিন এবং অ্যানাস্থেশিয়ার কনসেন্ট দিন। আবারও বলছি যে আমাদের কাজ কিন্তু সার্জেনকে একটা সুষ্ঠু পরিবেশ দেওয়া অপারেশন চলাকালীন, যাতে করে কিনা বডির বাকি সমস্ত সিস্টেম তার ফাংশন ঠিকমতো মেনটেন হয়, এবং রোগীকে একটা উন্নত পরিষেবা দেওয়া, যাতে করে কিনা অপারেশনের পরে তিনি বলতে পারেন যে আমি যে অপারেশন হলো বুঝতেই পারলাম না, এতটাই ভালো আমি পরিষেবা পেয়েছি অ্যানাস্থেশিয়া সার্ভিস থেকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, ডাক্তার মুখার্জির আপনারা কথা শুনলেন। আজকে একদম অনুষ্ঠান শেষ মুহূর্তে, অনুষ্ঠান আজ এখানেই শেষ করব। শেষে একটা কথাই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন হেলথ এক্সপ্রেস।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।